সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স সেভ লাইফ। আগের দিন তোমাদের যেটা পড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে এখান পর্যন্ত পড়িয়েছিলাম। ডিটেলটা বলেছিলাম কার্য ক্ষমতার ব্যাপারে এবং তাদের যে ইউনিট সিস্টেম যেটা তারা ফলো করে, প্লাস তাদের যেটা ইউনিটের মধ্যে রিলেশান, মানে সিজিএস এসআই এদের যে রিলেশান। তারপর পড়িয়েছিলাম হর্স পাওয়ার, এই সমস্তগুলো বলেছিলাম, বা বস্তু সংস্থার ক্ষেত্রে বল কিভাবে কাজ করে, বা তার এনার্জি রিলেশান বা ওয়ার্ক ডানের রিলেশান কীরকম হয়, এগুলো ডিটেল। তো আজকে আমরা এখান থেকে শুরু করব শক্তি থেকে। শক্তিতে যাওয়ার আগে একটা জিনিস দেখো, আমরা ডাইমেনশানটা ক্যালকুলেশন করব কীভাবে না, ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তারপরে ওয়ার্ক ডানের ডাইমেনশান কী হবে, তারপরে ফোর্সের ডাইমেনশান কত, এম এল টি টু দি পাওয়ার -2, এটা ইন্টু এসের জন্য হচ্ছে এল, তার মানে হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডাইমেনশান। তারপর আমাকে যদি পাওয়ার বলে, পাওয়ার মানে কি, ওয়ার্ক ডান বাই টি। তার মানেটা কি, ডাব্লুর হচ্ছে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো এর ডাইমেনশান। আর টি এর জন্য হচ্ছে ক্যাপিটাল টি। দেখো, তার মানে এইটা আসছে কি আসবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এখান থেকে নিচ থেকে একটা -1 উঠে গেলে -3। এটা হয়ে গেল ক্ষমতার ডাইমেনশান। ঠিক আছে, এবার নেক্সট যেটা আছে আমাদের শক্তি। শক্তি আমরা কাকে বলি? শক্তি হচ্ছে কোনো বস্তুর কি হয় না, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই তার শক্তি বলে। শক্তি বিভিন্ন রকমের হতে পারে, শক্তি বিভিন্ন রকম হতে পারে। শক্তি যেমন যান্ত্রিক, আমরা মেনলি এখানে যান্ত্রিক শক্তিটা আলোচনা করেছি। ঠিক আছে, শক্তি অনেক রকমের হয়, যেমন যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি, বিভিন্ন ধরনের শক্তি হয়। আমরা এখানে যান্ত্রিক শক্তির ডিটেলটা আলোচনা করছি। তো দেখো, শক্তি এবং কার্য মানে কার্য করার সামর্থ্যকেই তো শক্তি বলে। তার মানে শক্তি এবং কার্য দুজনেরই ডাইমেনশান বা মাত্রা, তাদের একক, এগুলো সবই একই। মানে শক্তির যা মাত্রা একক, তার মানে কার্যেরও একই মাত্রা এবং একক, এগুলো সব সেম, কারণ কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। মানে শক্তি ইজ ওয়ান টাইপ অফ কার্য। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি, ফার্স্ট দেখো গতিশক্তি ব্যাপারটা, ধরো একজন কেউ ড্যান্স করছে, কোনো একটা ব্যক্তি। তো যে ব্যক্তি ড্যান্স করছে তার গতিশক্তি সঙ্গে যে ব্যক্তিটা শুয়ে আছে মেঝেতে, তার গতিশক্তি নিশ্চয়ই এর থেকে এর বেশি। কারণ যে ড্যান্স করছে তার গতিশক্তিটা বেশি যে শুয়ে আছে তার থেকে। তার মানে কোনো একটা বস্তু যদি ভেলোসিটি থাকে তার, তাহলে আমি বলবো তার একটা গতিশক্তি আছে বা কাইনেটিক এনার্জি রয়েছে। গতিশক্তিটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। সো তার এক্সপ্রেশনটা কি হয় দেখো, এইভাবে লিখি আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা, কে অফ, এটা হচ্ছে যে ফাংশান, এটা আমরা বলি ফাংশান। কে ইজ এ ফাংশান অফ ভি, মানে ভি এর ফাংশান, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি, যেহেতু ভিটা ভেক্টর ফর্মে লেখা যায়, হাফ এম ভি ডট ভি, তার মানে সে ভি স্কোয়ারই আসে এটা। এইবার ধরো গতিশক্তি কোনো একটা বস্তু সংস্থার উপর ক্রিয়া করছে। বস্তু সংস্থা মানে কি, সেখানে একটা বস্তু নয়, অনেক বস্তু আছে বা অনেকগুলো বস্তুর সমষ্টি, একটা বস্তু সংস্থা। তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কী হবে দেখো, তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে, আমরা কি করব, কে দ্যাট ইজ ইকুয়াল টু সাম ওভার। সাম ওভার মানেটা কি না, কোনো একটা বড় যোগকে আমরা এইভাবে লিখতে পারি, এমআই ভিআই স্কোয়ার। কারণ এটা আয়ের উপরে রান করছে। ধরো I1 থেকে আমার যদি 5টা পার্টিকেল থাকে, তাহলে আমি কি লিখবো এখানে, এটা মানেই হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার প্লাস হাফ M3 V3 স্কোয়ার। এই করে লিখতে লিখতে হাফ M4 V4 স্কোয়ার প্লাস হাফ M5 V5 স্কোয়ার, এইভাবে লিখতে থাকবো 1 থেকে 5। এটা যদি 1 থেকে 10 বলতো, তাহলে আমরা M10 V10 স্কোয়ার পর্যন্ত রান করাতাম। এইটার মানে এটাই, মানে কোনো বস্তু সংস্থায় 5টা কোণা আছে বা 5টা বস্তু এক জায়গায় আছে, কাপেল অফ বডি। তো নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে আমরা যদি কোনো বস্তুর উপরে কোনো ফোর্স না দিই, মানে ফোর্সটা F ইজিক্যাল টু 0, তাহলে কী হবে দেখো, এর ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না।
ফোর্স যদি আমরা না দিই বাইরের থেকে, কোনো বস্তুর ভেলোসিটি চেঞ্জ হবে না। তার মানে F0 মানে কি, তার অ্যাক্সিলারেশনটা 0, তার মানে তার গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ভি চেঞ্জ হচ্ছে না। তার মানে ভি চেঞ্জ হচ্ছে না মানে তার কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে স্থির বস্তু বা সমবেগে গতিশীল কোনো বস্তুর কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, সেম কাইনেটিক এনার্জিতে থাকছে। ঠিক আছে, কাইনেটিক এনার্জির সাথে ধরো যখন আমরা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করছি, ওটা তো এক রকমের কৃতকার্য। তো সেটা যখন আমরা করছি, কাইনেটিক এনার্জি ধরো বস্তুটার ভেলোসিটিটা এই দিকে এবং ফোর্সটা এই দিকে, মানে ফোর্সের সাথে ভেলোসিটি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে কিন্তু তার গতিশক্তি 0 হবে। এটা কিভাবে হবে আমরা ক্যালকুলেট করে দেখাচ্ছি। সরি, গতিশক্তির মানে কোনো চেঞ্জ নেই এখানে। কাইনেটিক এনার্জির তখনই চেঞ্জ হবে, গতিশক্তি 0 নয়, বাট গতিশক্তি 0 হচ্ছে না, কারণ দেখো এফের কোনো কম্পোনেন্ট ভি এর দিকে কাজ করছে না, মানে এফের প্রভাবে ভি এর যে কম্পোনেন্ট বা ভি এর দিকে যে কম্পোনেন্ট এফের, মানে ভিটাকে চেঞ্জ করতে পারছে না। সেই জন্য ওর যা কাইনেটিক এনার্জি সেটাই থাকবে, মানে কাইনেটিক এনার্জি ফিক্স, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। এবার ভেলোসিটিটা তখনই চেঞ্জ হবে যখন এই ফোর্সটার একটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট থাকবে। সাপোজ ধরো ফোর্সটা এইভাবে কাজ করেছে, আগেও আমরা করেছি, তার মানে এদিকে কত এফ কস থিটা আর এদিকে হচ্ছে এফ সাইন থিটা, তাই তো? তার মানে এফ কস থিটার জন্য এই যে ভেলোসিটি ভি ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ভেলোসিটি যখনই চেঞ্জ হচ্ছে তার কাইনেটিক এনার্জিও চেঞ্জ হচ্ছে। তার মানে ভেলোসিটির ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট থাকলে তবেই কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে দেখো, আমরা যদি কোনো বস্তুকে কি করি, যদি ওপরের দিকে ছুঁড়ে দিই, আমি একটা বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিয়েছি, তো বস্তুটা কি করছে দেখো, উপরের দিকে উঠছে, সে গ্র্যাভিটির বিপরীতে উঠছে, এবং সে যদি এইচ হাইট ওঠে, তাহলে তার যে শক্তি, সেটাকে আমরা স্থিতিশক্তি বলিস, আচ্ছা সেটা এমজিআই, সেটা আমরা পরে আলোচনা করছি স্থিতিশক্তি পার্টটাতে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোনো একটা বস্তুকে আমি যদি ওপরের দিকে তুলি, তাহলে কি হয়, তার গতিশক্তিটা কমতে থাকে, কারণ অভিকর্ষের বিরুদ্ধে উঠছে সে। আবার কোনো বস্তুকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, মানে আমি বস্তুটাকে ছাদের উপর থেকে জাস্ট নিচের দিকে ফেলে দিলাম, তাহলে কী হবে, তার গতিশক্তিটা ক্রমশ বাড়ছে, গতিশক্তিটা তার হচ্ছে যে অভিকর্ষের দিকে, তাই তো? সেই জন্য তার অভিকর্ষের দিকে মানে তার কাইনেটিক এনার্জিটা বাড়ছে, এবং যখন ওপরের দিকে তুলছি তখন অভিকর্ষের বিপরীতে, মানে বাধা পাচ্ছে, তো সেই জন্য কী হচ্ছে, তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিকর্ষের বিপরীতে মানে ভেলোসিটি কমে যাচ্ছে, সেই কারণে তার কাইনেটিক এনার্জিও কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে? নেক্সট যেটা আছে দেখো, চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো আমরা এরকম লিখতে পারি এটাকে, দেখো কেটা আমরা বলেছি হাফ এম ভি স্কোয়ার, তারপর আমি যদি এর টাইম রেট অফ চেঞ্জ নিই, মানে পার ইউনিট টাইম, ডিকে বাই ডিটি, মানে প্রত্যেক একক সময়ে পরিবর্তনে কাইনেটিক এনার্জির যে পরিবর্তন বা গতিশক্তির যে পরিবর্তন, একক সময়ে এর যা পরিবর্তন, সেটাকে কীভাবে লিখতে পারি, ডি ডিটি অফ কে এর ভ্যালুটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু এম ভি। এটা তোমরা জানো, ভি স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি, এটাকে ডেরিভেটিভ বলে, দেখো কি আসবে, এম হাফ এম, আচ্ছা এখানটা আসবে ভিটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা আসবে টু ভি ডিভি বাই ডিটি, তার মানে টুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি না এম ভি ডিভি বাই ডিটি। এই এম ভি ডিভি বাই ডিটি এটাকে আমরা বলছি এফ অফ আই ইন্টু ভি। এফ আইটা কি না ওই ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স। ঠিক আছে, এটাকে আবার কিভাবে লিখতে পারি, ধরো তাহলে আমরা যদি নিই যে ডিকে বাই ডিটি দ্যাট ইজ ইকাল টু কী আসছে, এফ আইয়ের ভ্যালু এফ কস থিটা, তার মানে এখান থেকে যদি লিখি আসছে এফ কস থিটা ইন্টু ভি, তার মানে এটাই তো এফ ডট ভি, ডট প্রোডাক্ট কসটা থাকে, তার মানে এফ ডট ভি মানেই এফ ভি কস থিটা, তার মানে এটাকে আমরা লিখতে পারি এফ ডট ভিটা মানেই কি ডিআর বাই ডিটি। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, তার মানে ডিআর বাই ডিটি,
তার মানে অ্যাকচুয়াল দেখো এখানেও ডিটি এখানেও ডিটি, তার মানে অ্যাকচুয়াল এটাকে আমরা লিখতে পারি ডিকে দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, এটা লেখা যায়। তার মানে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা মানে ফোর্স এবং তার যে ডিসপ্লেসমেন্ট তার ডট প্রোডাক্ট, ঠিক আছে। এখানে যেটা মেনলি আছে ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য, এখানটা বুঝে নাও, আর তোমাদের পরীক্ষায় কীরকম আসে সেইটাও আমি আলোচনা করব। তোমরা জাস্ট এখান থেকে কনসেপ্টটা বুঝে নাও কী ব্যাপার, ঠিক আছে। ধরো ওয়ার্ক ডান ডব্লু, তারপর ডব্লু ইজ ইকাল টু কী হবে, আমরা আগেও পড়েছি এফ ডট ডিআর। আমরা ফোর্সটা ধরে নিচ্ছি যে আমরা জানি না ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স কি কনস্ট্যান্ট ফোর্স, আমরা কিছু জানি না, আমরা মেনলি জেনারেলি করছি, ওই জন্য ইন্টিগ্রেশান দিয়ে করছি। ফোর্সটা যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা লিখে দিই ডাইরেক্ট এফ ডট আর, ওকে। এখন আমরা জানি না, আমরা জেনারেলি ফোর্স নিচ্ছি, সেই জন্য ইন্টিগ্রেশান করছি। ইন্টিগ্রেশান মানে প্রত্যেকটা পার্টকে আমরা অ্যাড করে করে যাচ্ছি। ইন্টিগ্রেশান পড়ার সময় তোমরা তার সিগনিফিকেন্সটা অবশ্যই বুঝতে পারবে ম্যাথে। তো এফ ডট ডিআর, তার মানে দেখো এইটা মানে ইন্টিগ্রেশান কী আসছে, এফ কস থিটা ইন্টু ডিআর, তাই তো। তারপর ইন্টিগ্রেশানটা এই ডিআর পাথের উপরে দেওয়া আছে, তাই তো। ইন্টিগ্রেশানের এই চেঞ্জ ইন্ডেক্সটা কি ডিআর। তার মানে দেখো আমি যদি বলি এফটা রেজাল্টেন্ট ফোর্স, যে কোনো একটা পার্টিকেলের ওপর সমস্ত ফোর্সগুলোকে অ্যাড করলাম, ওইটা আমাদের রেজাল্টেন্ট ফোর্স, তাহলে আমরা কি লিখতে পারি ডব্লু ইজ ইকাল টু এফ ডট ডিআর। এটা তার মানে কি দেখো এফ ডট ডিআরটাই তো ডিকে, তারপরে ইন্টিগ্রেশন ডিকে, তার মানেই কি ধরো প্রথম অবস্থায় কে ওয়ান ছিল, তারপরের অবস্থায় কে টু হয়েছে, মানে আমরা যেখানে অবজারভেশন শুরু করেছি সেখানে কে ওয়ান, অবজারভেশন যেখানে শেষ করেছি সেই পয়েন্টে কে টু, তাহলে দ্যাট ইজ ইকাল টু কী হবে কে টু মাইনাস কে ওয়ান, তাই তো। ডিকের ইন্টিগ্রেশন করলে কে, তার আপার লিমিট হচ্ছে কে টু, নিচের লিমিট হচ্ছে কে ওয়ান, তার মানে কে টু মাইনাস কে ওয়ান, উপরটা মাইনাস নিচেরটা, এটা হলো। এটাকেই আমরা বলি ওয়ার্ক এনার্জি থিওরেম। এটা আমরা একটু পরে প্রুভ করে দেখাবো জেনারেলি কীভাবে প্রুভ করা যায়, মানে কোনো বস্তুর কৃতকার্যের পরিমাপ কি না ওই বস্তুর আমরা যে অবজারভেশন করছি তাদের মধ্যেকার যে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, সেটাই হচ্ছে কৃতকার্যের পরিমাপ। এটাকেই আমরা বলি ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য। নেক্সট যেটা করতে পারি, আগের দিনেও দেখিয়েছিলাম, যদি একটা বস্তুর উপরে মোর দ্যান ওয়ান ফোর্স কাজ করে, মানে দুই বা ততোধিক ফোর্স কাজ করে, তার ক্ষেত্রে কী হয়, ধরো এফ ওয়ান ফোর্স কাজ করছে, এফ টু, এফ থ্রি, এইভাবে অনেকগুলো ফোর্স আছে। তো তাদের কৃতকার্য কী লিখি আমরা ডব্লিউ ইজ ইক্যাল টু এফ ডট ডিআর। তার মানে কি এই এফটা হচ্ছে সমস্ত ফোর্সগুলোর যোগফল, এফ ওয়ান প্লাস এফ টু, যেহেতু ফোর্স ভেক্টর রাশি তার মানে তাদের ভেক্টর যোগ হবে, এফ থ্রি প্লাস ডট 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 ডিআর ডট, মানে ডিআর এটা। তার মানে দেখো এটা কী আসছে, আমরা যদি ইন্ডিভিজুয়াল করি কী আসবে এফ ওয়ান ডট ডিআর প্লাস এফ টু ডট ডিআর, এইভাবে প্রত্যেকটা থাকছে। তার মানে কী হচ্ছে ডব্লু ওয়ান প্লাস ডব্লু টু প্লাস ডব্লু থ্রি লিখতে পারি। মানে ডব্লু ওয়ান মানে কি এফ ওয়ান বলের জন্য যে সরণ, ডব্লু টু মানে এফ টু বলের জন্য যে সরণ, এইভাবে ইন্ডিভিজুয়াল যোগ করতে পারি। তার মানে একটা বল দ্বারা যে কার্য হচ্ছে সেটা হচ্ছে ডব্লু ওয়ান, সেটা কিন্তু টোটাল কার্য নয়। টোটাল কার্য সেটাই তাদের যে লব্ধি বল এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি, এই যে লব্ধি বল বস্তুটার যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট করছে তার জন্য যে ওয়ার্ক ডান, সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। এরপর যেটা আছে তোমার, তো বন্ধুরা দেখো কে যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা করেছি। কাইনেটিক এনার্জির যে চেঞ্জ ডিকে বাই ডিটি, এটাকে আমরা ক্যালকুলেট করে দেখেছি ডিডিটি অফ হাফ এম ভি স্কোয়ার। কারণ এটাকে ক্যালকুলেট করলে আসছে হাফ ইন্টু এম ভি স্কোয়ারের করলে টু ভি ডিভি বাই ডিটি, ভিটা রয়ে গেল, দুই দুই ক্যান্সেল আউট, তার মানে এম ভি ডিভি বাই ডিটি, এটা আমরা আগে করেছি। এবং এই এম ডিভি বাই ডিটিটাকে বলছি এফ আই ট্যানজেন্সিয়াল ফোর্স ইন্টু ভি। এই এফ আইটার ভ্যালুটা হচ্ছে এফ কস থিটা আমরা দেখিয়েছি ইন্টু ভি, তার মানে এফ কস থিটা ইন্টু ভি মানে এফ ডট ভি, তার মানে এইটা অ্যাকচুয়াল ডিকে বাই ডিটি সেটা হচ্ছে এফ ডট ভি, মানে ফোর্স ইন তার সাথে ফোর্সের সাথে ভেলোসিটির ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ। তার মানে এখান থেকে দেখো কোনো বস্তুর উপর, এটা যদি কোনো বস্তুর ভেলোসিটির দিক হয় বা বেগের দিক হয়, এটা ভেক্টর রাশি,
তার সাথে যদি 90 ডিগ্রিতে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, দেখো থিটাটা এখানে 90 ডিগ্রি, তাহলে কত হবে? এফ ডট ভি দ্যাট ইজ ইকাল টু কী হবে? এফ ভি কস 90 ডিগ্রি। দেখো কস 90 ভ্যালু 0, তার মানে এই ভ্যালুটা 0 আসছে। তার মানে দেখো ডিকে বাই ডিটি দ্যাট ইজ ইকাল টু 0। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো ডিকে বাই ডিটিটা 0 মানে কে ইজ ইকাল টু ধ্রুবক। তার মানে দেখো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ধ্রুবক কখন না, যদি কোনো একটা বস্তুর গতির সাথে তার লম্ব দিকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু তার কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না। তার মানে কাইনেটিক এনার্জি যা থাকবে K1 K2 K3 যতই টাইম পেরিয়ে যাক, তার কিন্তু কাইনেটিক এনার্জিটা ধ্রুবক, কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এবার অভিকর্ষের অধীনে যদি কোনো বস্তুর একটা গতি দেখি, ধরো কোনো একটা বস্তু সে কি করছে না অভিকর্ষের অধীনে নামছে বা অভিকর্ষের অধীনে উঠছে, তাহলে তার আমরা যদি ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করি, আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকাল টু কী বলো তো, এফ এস কস থিটা। তার মানে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা দেখো, এই যে এস এস মানে সে কতটা উঠছে। আমি যদি ধরি ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে, আমরা সাপোজ ভূপৃষ্ঠ এটা, আমরা বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিয়েছি, তার মানে সে অভিকর্ষের অধীনে নামছে। তারপর অভিকর্ষের অধীনে নামছে মানে দেখো অভিকর্ষ বল এবং বস্তুর গতিবেগ একই সরলরেখাতে আছে, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি। তার মানে আমি যদি এখানে থিটাটা 0 ডিগ্রি বসাই, কস 0 ডিগ্রি মানে 1, দ্যাট ইজ ইকাল টু এফ ইন্টু এস, মানে বলের মান ইন্টু এস। কারণ এই জন্য এটাকে আমরা লিখি এমজি ইন্টু এস বা এমজি ইন্টু হাইট, এইচ দিয়ে লিখি, এটাকে আমরা স্থিতিশক্তি বলি। ঠিক আছে, তার মানে ওই এইচ উচ্চতা আরোহণের জন্য যে কৃতকার্য করতে হয় সেটাই এমজিএইচ, তাই তো। এটা হয়ে গেল নামার সময়। এবার যদি কোনো বস্তুকে আমি উপরের দিকে ভেলোসিটি দিয়ে ছুড়ে দিই, কী হবে না, তার নিচের দিকে তখন জি কাজ করছে। তার মানে অ্যাঙ্গেলটা কত? উপর দিকে ভি, নিচের দিকে হচ্ছে এমজি বা জি, তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তার মানে এইটা হয়ে যাবে তখন ডব্লু নামার ক্ষেত্রে, সরি ওঠার ক্ষেত্রে, ডব্লু ইজ ইকাল টু এফ এস মাইনাস থাকবে একটা, তাই তো। এফ এস কস 180 ডিগ্রি মানে মাইনাস অফ এফ এস, তার মানে হয়ে গেল এমজি এস মাইনাস, তার মানে মাইনাস এমজি এইচ লিখি, এসটাকে আমরা এইচ লিখতে পারি হাইটের জন্য। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটাকে এইচ লিখছি, তার মানে এটা হয়ে গেল স্থিতিশক্তি। তার মানে কৃতকার্যটা দেখো, যখন কোনো বস্তু ওপর থেকে নিচে নামছে তখন গ্র্যাভিটি কত ওয়ার্ক ডান করছে? এমজিএইচ। আবার কোনো বস্তু যখন নিচ থেকে ওপরে উঠছে তখন গ্র্যাভিটি বিরুদ্ধে কাজ হচ্ছে, সেটা কত না মাইনাস এমজিএইচ। ধরো ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি নামার সময় এমজিএইচ এবং ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি ওঠার সময় মাইনাস এমজিএইচ। ঠিক আছে, ওঠার সময় গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য হচ্ছে মাইনাস এমজিএইচ, নামার সময় হচ্ছে অনলি এমজিএইচ। ওকে, তো বন্ধুরা দেখো, আমরা যেটা মেনলি আমাদের ফর্মুলা ডব্লু ইজ ইকাল টু ইন্টিগ্রেশান এফ ডট ডিআর, ডিআর মানে ক্ষুদ্র দৈর্ঘ্য, খুব ছোট দৈর্ঘ্য যাচ্ছে আর কি, ডিসপ্লেসমেন্টটা খুব শর্ট। এবারে আমি ছোটো ছোটো ডিসপ্লেসমেন্টগুলোকে যদি অ্যাড করে নিই, তাহলে আমরা একটা বড় ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, তো ব্যাপারটা দেখো, এখানটা এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এফটা বাইরে নিতে পারি, এফ ডট ডিআর এইভাবে লিখতে পারি। তার মানে তখনই এফ যদি কনস্ট্যান্ট হয় তখনই এটা আমরা লিখতে পারি এফ ডট আর এই ফর্মে, নইলে জেনারেলি এই ফর্ম। তার মানে এফ ডট আর এই যে ফর্মটা লিখছি, এটা দেখো, এটার মেনলি ব্যাপারটা হচ্ছে এফটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এফটা কনস্ট্যান্ট মানে কি, এফ যেহেতু ভেক্টর রাশি, এর ম্যাগনিচিউডও কনস্ট্যান্ট থাকছে এবং তার ডাইরেকশানও কনস্ট্যান্ট থাকছে, তবেই সেটা কনস্ট্যান্ট। কোনো একটা চেঞ্জ হয়ে গেলে তাহলে তাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো না। তার মানে এটা নির্দিষ্ট দিকেই ক্রিয়া করছে এবং তার মানটা সবসময় ফিক্স এই নির্দিষ্ট দিকে। ঠিক আছে, এবং আমরা বলছি যে কোনো বস্তু ওপরের দিকে উঠছে, সে গ্র্যাভিটির বিপরীত দিকে উঠছে, গ্র্যাভিটি সবসময় এমজি নিচের দিকে। তার মানে যখন উপরের দিকে উঠছে তখন কী হচ্ছে, তার কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, কারণ বেগটা কমে যাচ্ছে। তো এটা কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলের কথাই আমরা বলছি, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে কি হয়, জিটা ইউনিফর্ম হয়, কারণ যত হাইট বাড়তে থাকবে তত জিটা কী হয়, কমতে থাকে। আবার ভেতরে মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও জিটা কমতে থাকে। তার মানে দেখো, আমরা এটা ক্যালকুলেশন করছি নিয়ার আর্থ সারফেস, সব ক্যালকুলেশনই, মানে উপরের দিকে যাচ্ছে তখন
ওর কাইনেটিক এনার্জিটা কমে যাচ্ছে, নিচের দিকে যখন নামছে তখন ওর কাইনেটিক এনার্জিটা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। তো যে ফোর্স অফ গ্র্যাভিটি সে সবসময় নিচের দিকে কাজ করছে। আমরা ধরে নিলাম কোনো একটা পার্টিকেল ধরো এ বিন্দু থেকে এই বি বিন্দুতে এসেছে। কিভাবে এসেছে? না সে এসেছে এই পথটা অনুসরণ করে, স্ট্রেট লাইনে আসেনি। তাহলে দেখো, তাহলে এখানে আমরা যদি করি তার মানে তার ডিসপ্লেসমেন্টটা কোনটা? দেখো এখান থেকে, এক মিনিট সরি, এখান থেকে এইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট এ বি, স্ট্রেট লাইন যেটা আমরা এইভাবেই ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, মানে তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব দুটো পয়েন্টের মধ্যে। ঠিক আছে, তো এ বি সাপোজ ধরো আমরা যদি ছবিটা এইভাবে আঁকি, এটা এইখানে, এইটা এইখানে, ধরো এই যে এবি রেখাটা এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, কার সাথে? না গ্র্যাভিটি যেদিকে কাজ করছে সেই দিকের সাথে। ঠিক আছে, কারণ আমরা ধরে নিচ্ছি এই হাইটটা এইচ, বস্তুটা এই হাইটে ছিল, এ বিন্দু থেকে সে বি বিন্দুতে আসছে। ঠিক আছে, তাহলে বস্তুটা যে আসছে, বস্তুটা এ বি পথ ধরে আসছে, মানে কার পথে? তার মানে এমজি সবসময় তার নিচের দিকে ক্রিয়া করছে। দেখো প্রত্যেকটা পয়েন্টে নিচের দিকে এমজি ক্রিয়া করছে, এগুলো সব এমজির ডিরেকশান। তার মানে আমরা এখানে ডব্লু ইজিক্যাল টু কী লিখব? তার মানে ডব্লু ইজিক্যাল টু ফোর্সটা হচ্ছে এমজি, এবং তাদের যে এখানে দেখো ডিসপ্লেসমেন্ট, যেটা ডিসপ্লেসমেন্টটা কত? এটা যদি থিটা হয় তার মানে টোটালটা হচ্ছে এ বি কস থিটা। ভালো করে দেখো লম্ব দূরত্বটা কোথায় আছে, বস্তুটা কোথার থেকে কোথায় এসেছে? এই বিন্দু থেকে এই বিন্দুতে এসেছে, তাই তো? তার মানে অ্যাকচুয়াল ও যে হাইটটা কাভার করেছে সেটা হচ্ছে এ থেকে বিতে, তার মানে এ থেকে বি বিন্দুতে এসছে, সরি এ থেকে বি বিন্দুতে এসছে, মানে ও এ বিটা কাভার করেছে। তার মানে ওর যে সরণ সেটা কত? তার মানে ও এই সাইডে ছিল, তার মানে ওর এ, এইটা মানে কি এমজি, ওর সরণটা হচ্ছে এ বি কস থিটা। তার মানে অ্যাকচুয়াল আসছে ওর যে কৃতকার্য সেটা হচ্ছে এমজি এইচ। তারপরে এইচ হাইট থেকে ও যখন নামছে তখন যেহেতু ওপর থেকে নামছে তার মানে গ্র্যাভিটি নিচের দিকেই, তার মানে গ্র্যাভিটি কৃতকার্য করছে, তার মানে গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য হচ্ছে এমজিএইচ। আবার কোনো বস্তুকে যদি আমরা ফোর্স দিয়ে ওপরের দিকে তুলি কোনো ভেলোসিটি দিয়ে, তাহলে গ্র্যাভিটির বিপরীতে যাচ্ছে, তার মানে গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য সেক্ষেত্রে মাইনাস এমজিএইচ ধরা হয়। গ্র্যাভিটির দিকে হলে এমজিএইচ, গ্র্যাভিটির বিপরীতে হলে মাইনাস এমজিএইচ। ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি, এটা ঠিক আছে, খেয়াল রাখবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি। এখানে কিন্তু বাইরের এজেন্টের কথা আমি বলছি না, যখন বস্তুটাকে উপরের দিকে তুলছি তখন বাইরের এজেন্ট লাগছে, আমি তার কথা বলছি না, আমি শুধু গ্র্যাভিটির দ্বারা বলছি। একটা এমজিএইচ, আর যদি গ্র্যাভিটির দ্বারা হয় এটা মাইনাস এমজিএইচ ওঠার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এবার ধরো এই যে এ থেকে বি পথে গেছে বস্তুটা, বস্তুটা এ থেকে বি পথে গেছে, এখানে দেখা যাচ্ছে যে এই পথটার উপরে নির্ভর করছে না, দেখো এ থেকে বি পথে গেছে তার উপরে নির্ভরই করছে না। তার মানে এই বস্তুটা যদি এই পথে এ থেকে বিতে যেত তাহলেও এই একই হতো এমজিএইচ। দেখো ভালো করে একই হতো, এটা ডিসপ্লেসমেন্টের উপরে ইয়ে করে না, ডিসপ্লেসমেন্টটাকেই নেয়। তো সেই জন্য ওটা যদি অন্য পথেও যায় ওই একই ডিসপ্লেসমেন্ট হবে, মানে এইচটা যদি ফিক্স থাকে। ঠিক আছে, ধরো গ্র্যাভিটির ক্ষেত্রে কি হয়, এই যে ওয়েট, কোনো বস্তুর ওয়েট এমজি, এমজি কী করে না, এমজি তার সাথে এইচ গুণ করে দিলেই আমরা ওয়ার্কটা পেয়ে যাই। ঠিক আছে, এবার কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে আসে তাহলে কি তার ডিসপ্লেসমেন্টটা জিরো। তার মানে সেক্ষেত্রে তার সে যে হাইটটা নিচ্ছে, মানে যে হাইট থেকে দেখো এখানে এই হাইট থেকে এই হাইটে নেমেছে সে এখান থেকে এখানে, সেই জন্য এটাই তার ডিসপ্লেসমেন্ট। তো সেই জন্যই তো আমরা এটা করলাম, তাই না? এই এইচটা নিলাম, এবি কস থিটা হয়ে গেল, তার মানে এই হাইটটা এবি কস থিটা ছিল। ঠিক আছে, এই হাইটটা এবি কস থিটা মানে এই হাইট সে নামছে, সে যদি করে যে এই পয়েন্ট থেকে নেমেছে আবার উঠে গেছে কোনোভাবে এই পয়েন্টে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। মানে সেক্ষেত্রে তার ওয়ার্কটা হচ্ছে জিরো, মানে রাউন্ড ট্রিপ যদি হয়ে যায়, নামে আবার ওঠে বা ওঠে আবার নামে, তবে গ্র্যাভিটির আন্ডারে এই কাজটা যদি করে তাহলে তার ওয়ার্কটা হচ্ছে জিরো। ঠিক আছে, এবং বস্তুটাকে যদি আমরা যে কোনো পথেই এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে বস্তুটা হচ্ছে যে কী হবে, তার
ওয়ার্ক ডানটা একই, তার মানে mgh হবে। তার মানে দেখো হাইটের উপরেই নির্ভর করছে, mg তো অভিকর্ষ বল, গ্র্যাভিটেশন ফোর্স, তার হাইটের উপরে নির্ভর করছে, মানে এই হাইটটার উপরে নির্ভর করছে। ওই হাইটটাই তো সে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, মানে এই উচ্চতা থেকে নামছে, অবতরণ করছে, বা এই উচ্চতা থেকে আমরা তাকে তুলছি, আরোহণ করছে। তার মানে এইচটা হচ্ছে ইম্পর্টেন্ট। অভিকর্ষের আন্ডারে যখন যাচ্ছে তার এইচটা ইম্পর্টেন্ট, মানে কোন হাইট থেকে সে কোন হাইটে যাচ্ছে। আর সেই এইচটাই তো এবি কস থিটা। দেখো এইচ মানে কি, এবি কস থিটা, মানে এইটার কস কম্পোনেন্টটা। ঠিক আছে, তো বন্ধুরা এটা গেল আমাদের এই পার্টটা। ওকে, এই পার্টটা গেল। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো বস্তুর ভেলোসিটির সাথে তার যদি ফোর্সটা 90 ডিগ্রি হয় তাহলে তার গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, এটা ধ্রুবক। ঠিক আছে, তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমাদের ভিডিও তো রেগুলার আসছে। ঠিক আছে, আর এবং তোমরা ফিডব্যাকটা দেবে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে বুঝতে, বা কোনো প্রবলেম যদি তোমাদের আটকে গিয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। তোমাদের ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। ওকে, আর কনসেপ্টের ব্যাপারটা, কনসেপ্ট কিন্তু তোমরা ক্লিয়ার করে নেবে, আমরা কিন্তু খুব ভালোভাবেই বলছি। তো চলো নেক্সট চলে যাই আমাদের যে মেন পড়াতে, সেটা হচ্ছে দেখো যেগুলো এইভাবে বোঝাচ্ছি সাইডে, এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য, কনসেপ্টের জন্য। এবং বাঁদিকে যে নোটটা আমাদের লেখা আছে, মেন নোটটা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য, এটা তোমাদের পরীক্ষায় সাপোর্ট করবে, পরীক্ষার হেল্পের জন্য। আর যেটা বোঝাচ্ছি সেটা তোমাদের কনসেপ্টের জন্য, তোমাদের বিভিন্ন প্রবলেম করতে লাগবে, নিট আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, তো ওখানে এই কনসেপ্টগুলো লাগবে, মানে থিওরির বাইরে এইগুলো কিন্তু জানতে হয়। নেক্সট যেটা বলেছে দেখো বন্ধুরা, গতিশক্তি কাকে বলে। গতিশক্তি কাকে বলে আমরা দেখলাম, অনেকটা গতিশক্তি নিয়ে আলোচনাও করেছি। গতিশক্তির মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তারপরে কোনো বস্তুকে স্থিতিশীল অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য, মানে গতিশীল বস্তুকে স্থিতিশীল করার জন্য বস্তুর গতির বিপরীত দিকে যে বল প্রয়োগ করে কার্য করা হয় তাই গতিশক্তির পরিমাপ। ধরো কোনো একটা বস্তু, বা এটাই ধরো একটা গাড়ি, সেটা সামনের দিকে যাচ্ছিল, তাই তো, কোনো একটা বেগ নিয়ে যাচ্ছে, সাপোজ ভি বেগে যাচ্ছিল। আমি কি করলাম, এর গতির বিপরীত দিকে আমি কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। তার মানে কি, ওকে আমি বাধা দিচ্ছি কোনো ফোর্স দিয়ে। তার মানে এই ভি এর জন্য ওর যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সেটাকে আমাকে সমান করতে হবে এই এফের সাথে। এফ যখন হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান হবে তখনই আমরা বস্তুটাকে পুরো স্থিতিশীল করতে পারবো। তারপরে আমাদের প্রযুক্ত বলের জন্য যে কার্য, সেটাকে এই হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান হতে হবে। এটাই তার গতিশক্তি, মানে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই গতিশীল বস্তুটাকে মুহূর্তের মধ্যে স্থিতিশীল করে দিতে পারি, সেই পরিমাণ কৃতকার্যই হচ্ছে তার গতিশক্তির পরিমাপ, হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেল? তার মানে বস্তু যেদিকে যাচ্ছে তাকে, তার গতিটাকে প্রতিমিত করার জন্য আমরা উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, সেটাই তার গতিশক্তি। মানে যে গতিতে যাচ্ছিল গতিটা স্তব্ধ হয়ে গেল, যে ফোর্স আমরা উল্টো দিক থেকে বা বিপরীত দিক থেকে প্রয়োগ করলে গতিটা স্তব্ধ হয়ে যায়, বা গতিশক্তিটা আর থাকে না, বা ভিটা থাকে না, তার বেগ থাকে না, বেগ জিরো, সেটাকে আমরা বলছি গতিশক্তি। দেখো এখানে একটা ছবি আঁকা হয়েছে, এখান থেকে একটা ভি বেগে কোনো বস্তু যাচ্ছিল, এম ভরের বস্তু, যার প্রাথমিক বেগ ভি, তাকে আমরা উল্টো দিক থেকে এফ ফোর্স দেওয়ার ফলে বস্তুটা এখানে এসে স্থির হয়েছে, এস সরণ ঘটিয়ে, এস সরণ ঘটিয়ে, এখান থেকে এস সরণ ঘটিয়ে এসে স্থির হয়েছে এফ বলের জন্য। তাহলে গতিশক্তি মানে দেখো কৃতকার্য, কৃতকার্য মানে বল ইন্টু সরণ। তাহলে প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ দেখো বস্তুটা স্থির করে দিচ্ছি, সেটা জিরো, সরণটা এস। আমার দিয়ে ক্যালকুলেট করতে হবে তার মন্দনটা কত, এফ, বা ত্বরণও বলতে পারি। ত্বরণটা মন্দন, কারণ আমরা মাইনাসের ইকুয়েশনটা ইউজ করছি সেই জন্য মন্দন বলছি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস। তার মানে দেখো ভিটা জিরো, আর ইউটা হচ্ছে ভি, মানে অন্তিম বেগ শূন্য, ইউটা এখানে ভি এর কাজ করছে, প্রাথমিক বেগ। তার মানে এফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু এস, এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ত্বরণ। নেক্সট দেখো ফোর্স মানে কি, ভর ইন্টু ত্বরণ এম এফ। দেখো এমটা বসিয়েছি এফের জায়গায়, যেটা ক্যালকুলেট করেছি ভি স্কোয়ার বাই টু এস, এটা বসিয়ে দিয়েছি, ইন্টু এস, দেখো এস এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ই ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গতিশক্তির পরিমাপ। ওকে, দেখো এটা দেখে না, এটা তোমাদের প্রুফটা কিন্তু আসে পরীক্ষায় খুবই, যে গতিশক্তি কাকে বলে এবং তার গতিশক্তির পরিমাপ, এটা আসে কিন্তু। আর এটা যেটা বললাম, এই ভাষাটা কিন্তু এখানে লিখতে হবে পরীক্ষায়, যে কোনো এম ভরের বস্তু একটি নির্দিষ্ট দিকে ভি বেগে যাচ্ছিল, উল্টো দিক থেকে আমরা এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস সরণ ঘটিয়ে স্থিরাবস্থায় এসেছে, এটা কিন্তু লিখে দিতে হবে এখানে, এই ভাষাগুলো কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট যেটা আছে দেখো, আমরা কার্যশক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম আগেও এক্সপ্রেস করেছি, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা রিলেটেড, পরীক্ষায় এটা লিখতে হয় তোমাদের, আর ওটা আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে করেছি। তো পরীক্ষায় যেটা হয় সেটা হচ্ছে এটা
কার্যশক্তি উপপাদ্যটি লিখো এবং ব্যাখ্যা করো। এটা কীরকম দেখো, একই ছবি আছে, কোনো একটা বস্তু এখানে ভি বেগে না করে আমরা ধরেছি ইউ বেগে যাচ্ছে, উল্টো দিক থেকে কোনো একটা ফোর্স দিয়েছি, বস্তুটা কিন্তু স্থির হচ্ছে না, বস্তুটার অন্তিম বেগ আছে, মানে আমি একটা ফোর্স দিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, বা কিছুক্ষণ ফোর্স দিয়ে ধরে রেখেছি, বস্তুটাকে থামতে দিইনি, বস্তুটার বেগটাকে আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমি মন্দন ঘটিয়েছি। দেখো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, তার মানে এখান থেকে টু এফ এস ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, এখানে কিন্তু বস্তুটাকে আমরা স্থির করিনি। এফ ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু এস, দেখো ক্যালকুলেট করে সেমভাবে ক্যালকুলেট করতে আসছে, ডব্লু ইজিক্যাল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, তার মানে দেখো এই যে কৃতকার্য, এই যে কার্য শক্তি বলছে কেন, মানে কার্যের সাথে শক্তি রিলেশন, এই যে কৃতকার্য দেখো বস্তুর গতিশক্তি পরিবর্তনের সাথে সমান, কারণ প্রথমে গতিশক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার এই পজিশানে, তারপরে কি হয়েছে হাফ এম ভি স্কোয়ার, এটা হয়ে গেছে গতিশক্তি, তাই তো। এবার যেহেতু আমরা উল্টো দিকে বল প্রয়োগ করেছি, তার মানে গতিশক্তিটা কমেছে, তাহলে সেই জন্য হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, তার মানে এই দুটো বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাবো, কতটা ওয়ার্ক ডান করেছে, কে ওয়ার্ক ডানটা করেছে না এই এফ ফোর্সটা ওয়ার্ক ডান করছে, মানে যে ফোর্সটা দিচ্ছে, যদি কোনো ব্যক্তি এটাকে থামাতে চায় তাহলে সে ব্যক্তি ওয়ার্ক ডান করছে, ওই এফ ফোর্সটা ওয়ার্ক ডান করছে, ঠিক আছে বন্ধুরা। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে, ততক্ষণ তোমরা এটাকে ফলো করতে থাকবে, সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো বাই।